এবার আমরা দেখছি এই ছকে শিডিউল ব্যাংকের মধ্যে প্রথম 2A ছিল কমার্শিয়াল ব্যাংক। তাহলে শিডিউল ব্যাংক আমরা অলরেডি জেনে গেছি, এবার কমার্শিয়াল ব্যাংক কি সেটা জানবো। 2A, commercial banks may be defined as any banking organization that deals with the deposits of loan and loans of business organization. তাহলে কমার্শিয়াল ব্যাংক কি নিয়ে ডিল করে? ডিপোজিটস এন্ড লোনস অফ বিজনেস অর্গানাইজেশন। বিভিন্ন যে বড় বড় বিজনেস অর্গানাইজেশন গুলো আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদেরকে লোন দেয় এবং তাদের ডিপোজিট গ্রহণ করে। মানে সাধারণ মানুষেরও ডিপোজিট গ্রহণ করে, তাদেরও ডিপোজিট গ্রহণ করে এবং বড় বড় কোম্পানিকে প্রফিটের জন্য তারা লোন প্রদান করে। মানে কমার্শিয়াল পারপাসে, ব্যবসা বাণিজ্য করার জন্য এই ব্যাংকগুলো গঠিত হয়েছে, কোনো স্পেশাল পারপাসে না, গরিব মানুষকে সাহায্য করার জন্য না, ঠিক আছে, বা এক্সপোর্ট ইম্পোর্টকে সাহায্য করার জন্য না, বা ভিলেজ ইন্ডাস্ট্রিকে সাহায্য করার জন্য না। এদের প্রধান মোটিভ কি? প্রফিট মেকিং। ঠিক আছে, বড় লোকদেরকে বা বড় বড় বিজনেস ম্যানদেরকে লোন প্রোভাইড করার জন্য এই কমার্শিয়াল ব্যাংকগুলো তৈরি হয়েছে। কমার্শিয়াল ব্যাংকস ইস্যু ব্যাংক চেকস অ্যান্ড ড্রাফট, তারা ড্রাফট চেক ইত্যাদি ইস্যু করে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকসেপ্ট মানি অন টার্ম ডিপোজিট। এছাড়াও তারা ডিমান্ড ডিপোজিট এবং টার্ম ডিপোজিটের মাধ্যমে টাকা গ্রহণও করে মানুষের কাছ থেকে। ওকে, কমার্শিয়াল ব্যাংকস অলসো অ্যাক্ট অ্যাজ মানি লেন্ডার্স, তারা মানি লেন্ডারদের মতো কাজ করে, মানে টাকা ধার দেওয়ার কাজ, এটাও কমার্শিয়াল ব্যাংক করে থাকে। বাই ওয়ে অফ ইনস্টলমেন্ট, লোনস অ্যান্ড ওভারড্রাফট, ইনস্টলমেন্টের মাধ্যমে, লোনের মাধ্যমে, ওভারড্রাফটের মাধ্যমে তারা টাকা দিয়ে থাকে। কমার্শিয়াল ব্যাংকস অলসো অ্যালাউ ফর এ ভ্যারাইটি অফ ডিপোজিট অ্যাকাউন্টস সাচ অ্যাজ কারেন্ট, সেভিংস অ্যান্ড টাইম ডিপোজিট। সেখানে বিভিন্ন রকম অ্যাকাউন্ট করা যায়, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট এবং টাইম ডিপোজিট, মানে হচ্ছে যেটা হলো এফডি, আরডি ইত্যাদি করা যায় কমার্শিয়াল ব্যাংক। দিস ইনস্টিটিউশনস আর রান টু মেক আ প্রফিট অ্যান্ড আর ওন্ড বাই আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। তাহলে এই যে কমার্শিয়াল ব্যাংকগুলো, এদের মূল মোটিভ কি? প্রফিট মেকিং, এবং অনেকগুলো ব্যক্তি মিলে এই কমার্শিয়াল ব্যাংকগুলো তৈরি করে। দে লেন্ড টু অল সেক্টরস রেঞ্জিং ফ্রম রুরাল টু আরবান, তারা গ্রাম থেকে শহরের বিভিন্ন সেক্টরে নিজের ইচ্ছা মতো লোন প্রোভাইড করতে পারে। দিস ব্যাংকস ডু নট চার্জ কনসেশনাল ইন্টারেস্ট রেট আনলেস ইনস্ট্রাক্টেড বাই দ্য আরবিআই, তারা কাউকে লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট যেটা নেয় সেখানে কনসেশন দেয় না, যদি না আরবিআই বলে যে কনসেশন দিতে, এই সেক্টরে কনসেশন দিন, সেটা যদি আরবিআই যদি না বলে দেয় তাহলে তারা কখনোই লোনের ক্ষেত্রে কনসেশন দেয় না। পাবলিক ডিপোজিটস আর দ্য মেন সোর্স অফ ফান্ডস ফর দিস ব্যাংকস, আমরা যে টাকাটা এইসব ব্যাংকগুলোতে রাখি, সেভিং অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে, এটাই হচ্ছে এদের মূলধনের সোর্স বা উৎস, এখান থেকে এরা মূলধন পেয়ে থাকে এবং সেগুলোকে বিজনেসের, মানে বিভিন্ন বড় বড় লোকদেরকে লোন দিয়ে তারা ব্যবসা করে। দে হ্যাভ এ ইউনিফাইড স্ট্রাকচার অ্যান্ড আর ওন্ড বাই গভর্নমেন্ট, স্টেট অর এনি প্রাইভেট এন্টিটি, তাদের একটা স্ট্রাকচার থাকে নির্দিষ্ট, এবং তার মালিক, এই ব্যাংকগুলোর মালিক রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা প্রাইভেট লোকও হতে পারে। তার মানে কমার্শিয়াল ব্যাংকের মধ্যে প্রাইভেট সেক্টরও আসতে পারে, পাবলিক সেক্টর ব্যাংকগুলো আসতে পারে। ঠিক আছে, এটাই বলতে যাচ্ছে লাস্ট লাইনের মধ্যে। এইগুলো হচ্ছে মূলত প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের কিছু ফিচার্স, যে কমার্শিয়াল ব্যাংক মূলত কি উদ্দেশ্যে গঠিত হয় এবং এর কাজ কি। কমার্শিয়াল ব্যাংকের মধ্যে আমরা পাবলিক সেক্টর ব্যাংকস পড়বো। তাহলে এই যে ছকটা আবার দেখবো, আমরা দেখি কিভাবে যাচ্ছে। প্রথমে শিডিউল ব্যাংক কি জানলাম, তারপরে শিডিউল ব্যাংকের মধ্যে কমার্শিয়াল ব্যাংক কাকে বলে জানলাম। এবার কমার্শিয়াল ব্যাংকের মধ্যে 2A1 কি ছিল? পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংকগুলো সম্বন্ধে আমরা জানবো। 2A1, these are banks where the majority stake is held by the government of India. তাহলে পাবলিক সেক্টর ব্যাংক আমরা কাদেরকে বলবো? যে ব্যাংকের, ঠিক আছে, বেশিরভাগ শেয়ারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকবে। এই পুরো শেয়ারটা দেখা যাচ্ছে 70% শেয়ার যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকে, ঠিক আছে, তাকে আমরা বলবো কি? পাবলিক সেক্টর ব্যাংক। এই 30% প্রাইভেট থাকতে পারে, কিন্তু 70%, মানে মোর দ্যান 51%, মোর দ্যান, মানে গ্রেটার দ্যান 51%
শেয়ার যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকে, সেই ব্যাংকগুলোকে আমরা বলবো কি, পাবলিক সেক্টর ব্যাংক। এক্সাম্পল অফ পাবলিক সেক্টর ব্যাংক কি আছে? এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা ইত্যাদি হচ্ছে সব পাবলিক সেক্টর ব্যাংকের উদাহরণ। এবার পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে প্রথমে কি ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রুপ, এসবিআই গ্রুপ। স্টেট ব্যাংক গ্রুপ ইমপ্লাইজ, স্টেট ব্যাংক গ্রুপ বলতে বোঝানো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটস, এবং তার যে 5টা অ্যাসোসিয়েটস ব্যাংক ছিল সেটাকে একসাথে স্টেট ব্যাংক গ্রুপ বলা হচ্ছে। ইন প্রায়র বলছে প্রায়র 1955, 1955 সালের আগে এসবিআই ওয়াজ নোন অ্যাজ, আমরা আগেই জেনেছি, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 সালে 1 জুলাই এর আগে এসবিআই ইম্পেরিয়াল ব্যাংক হিসেবে পরিচিত ছিল। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ইন 1921 সালে এই ব্যাংকটা তৈরি হয়েছিল। কিভাবে? বাই অ্যামালগামেটিং 3 প্রেসিডেন্সি ব্যাংকস, 3টে প্রেসিডেন্সি ব্যাংকস, বেঙ্গল, বোম্বে অ্যান্ড মাদ্রাস, এই 3টে ব্যাংককে একসাথে যোগ করে নতুন একটা ব্যাংক তৈরি করা হয়েছিল 1921 সালে। এটার নাম ইম্পেরিয়াল ব্যাংক। পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরে দ্য ইকোনমিক মডেল অফ 5-year প্ল্যান নেসেসিয়েটেড আ রিঅর্গানাইজেশন অফ ব্যাংকিং। তাহলে যে 5-year প্ল্যান নেওয়া হয়েছিল স্বাধীনতার পরে, সেখানে 5-year প্ল্যানের কি গোল করা হয়, যে সব যে ব্যাংক সিস্টেম গুলো আছে তারগুলোকে রিঅর্গানাইজ করা হবে, পুনর্গঠন করা হবে। সেই জন্য দিস অন জুলাই 1, 1955, জুলাইয়ের 1 তারিখে 1955 সালে, অ্যাজ পার দ্য আরবিআই অ্যাক্ট, এসবিআই অ্যাক্ট 1955, এসবিআই অ্যাক্ট 1955 অনুযায়ী দ্য এসবিআই কনস্টিটিউটেড অ্যান্ড ইট টুক ওভার দ্য বিজনেস অ্যান্ড আন্ডারটেকিং অফ ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংকের বিজনেস এবং ওকে আন্ডারটেক করে নেয়। ঠিক আছে, 1955 সালে এসবিআই নামকরণ হয়। বাই এনাক্টিং এসবিআই অ্যাক্ট 1955, দ্য গভর্নমেন্ট পার্শিয়ালি ন্যাশনালাইজড ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবং 1955 সালে গভর্নমেন্ট কি করেছিল? পার্শিয়ালি ন্যাশনালাইজ করেছিল। এই যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে পার্শিয়ালি ন্যাশনালাইজ করে, আংশিকভাবে ন্যাশনালাইজ করে, এবং তার নাম করে দেয় এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন 1959, 1959 সালে, এটাও এই সালটাও ইম্পর্টেন্ট, বাই এনাক্টিং এসবিআই অ্যাসোসিয়েটস অ্যাক্ট 1959, 1959 সালের এই অ্যাক্টের দ্বারা গভর্নমেন্ট brought 8 banks of former princely states under SBI as its associates. আরো যা প্রিন্সলি স্টেটস ছিল, সেসব প্রিন্সলি স্টেটে যে ব্যাংকগুলো ছিল 8খানা, তাদেরকে অ্যাসোসিয়েট করে নেয় এবং এর অ্যাসোসিয়েট ব্যাংক হিসেবে গঠন করে। সেগুলো কি কি? স্টেট ব্যাংক অফ বিকানের, বিকানেরের একটা ব্যাংক ছিল, সেটাকে এসবিআই এর মধ্যে ঢুকিয়ে আনলো, অ্যাসোসিয়েট ব্যাংক করে দিল। স্টেট ব্যাংক অফ জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ ইন্দোর, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অফ পাতিয়ালা, স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর। এই 8টা ব্যাংকে 1959 সালের অ্যাক্টের দ্বারা এসবিআই অ্যাসোসিয়েট ব্যাংক করে দিল, যে এসবিআই ব্যাংক তার অ্যাসোসিয়েট ব্যাংক হিসেবে যোগ করে দিল। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর এর পরবর্তীকালে এই যে স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর ওয়ার মাস্ট অ্যান্ড নোন অ্যাজ এসবিবিজে। তাহলে স্টেট ব্যাংক অফ বিকানের আলাদা ছিল, স্টেট ব্যাংক অফ জয়পুর আলাদা ছিল। ঠিক আছে, টোটাল 8 এসবিআই অ্যাসোসিয়েট হিসেবে গঠিত হয়েছিল। পরবর্তীকালে স্টেট ব্যাংক অফ বিকানের আর জয়পুর একসাথে মার্জ হয়ে গেল। তাহলে টোটাল এখন অ্যাসোসিয়েট কটা হলো? 7টা। ঠিক আছে, এবং তাদের নাম হয়ে গেল স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর, SBBJ, স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর। এটা 2008 হচ্ছে। এবার বলছে স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র ওয়াজ মার্জ উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র যেটা ছিল সেটাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই এর মধ্যে ঢুকে গেল। তাহলে এখন দাঁড়াচ্ছে 6টা। নাও দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েটস ব্যাংক ইজ 5। তাহলে বর্তমানে কতগুলো আছে? 5টা। এসবিআই অ্যাসোসিয়েটস অ্যান্ড ভারতীয় মহিলা ব্যাংক ওয়াজ মার্জ উইথ এসবিআই, এবং 2017 সালে 2015-তে একটা ব্যাংক তৈরি করা হয় ভারতীয় মহিলা ব্যাংক, সেটাও 2017 সালে এসবিআই অ্যাসোসিয়েটস এর মধ্যে ঢুকে যাচ্ছে। এসবিআই ইজ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া। তাহলে বর্তমানে এসবিআই হচ্ছে সবচেয়ে বড় ভারতবর্ষের পাবলিক সেক্টর ব্যাংক। এরপরে 2017 সালে আবার কি হচ্ছে? The Indian cabinet in 2017 had approved the merger of 5 associates, যে 5টা অ্যাসোসিয়েট ব্যাংক ছিল এসবিআই এর, ব্যাংক with ভারতীয় মহিলা ব্যাংক with SBI,
যে 5টা অ্যাসোসিয়েট ব্যাংক ছিল এর, এবং ভারতীয় মহিলা ব্যাংক বলে যে ব্যাংকটা ছিল সেটা 2017 সালে এসবিআই এর সাথে মার্চ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ফাইভ ব্যাংক ওয়ার স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কর অ্যান্ড স্টেট ব্যাংক অফ মহীশূর অ্যান্ড স্টেট ব্যাংক অফ পাটিয়ালা। অ্যাট প্রেজেন্ট তাহলে এগুলো কি হচ্ছে, 2017 সালে এসবিআই এর সাথে মার্চ হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েটস ব্যাংক হিসেবে আলাদা করে আর থাকছে না, সব এসবিআই এর মধ্যেই চলে আসছে। ঠিক আছে, এর ফলে বর্তমানে বলছে অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 12 পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া ইনক্লুডিং এসবিআই। তাহলে এসবিআই কে নিয়ে বর্তমানে ভারতবর্ষে কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক আছে? 12টা। ওকে, এবার আমরা একটু দেখবো গ্লোবাল টপ ব্যাংকস, পৃথিবীর মধ্যে যে টপ টপ ব্যাংকস আছে কোন দেশের কতগুলো করে আছে সেগুলো দেখবো। প্রথম যে 100টা ব্যাংক, ভারত পৃথিবীর মধ্যে যে প্রথম 100টা ব্যাংক আছে, ঠিক আছে, তার মধ্যে চায়নার 18টা ব্যাংক আছে। ঠিক আছে, চায়নার 18টা ব্যাংক, পৃথিবীর 100টা যে মোস্ট পাওয়ারফুল ব্যাংক আছে তার মধ্যে চায়নার আছে 18টা ব্যাংক। ইউএস এর 12টা ব্যাংকের নাম প্রথম 100 লিস্টে আছে, জাপানের, তারপরে ফ্রান্সের। তাহলে ফার্স্ট সবচেয়ে বেশি ভালো ব্যাংক মানে টপ 100 ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক আছে চায়নার, তারপরে ইউএস এর, তারপরে জাপানের, তারপরে ফ্রান্সের। ইন্ডিয়া শুধুমাত্র একটা ব্যাংকই টপ 100 এর মধ্যে, এটার লিস্টে ইন্ডিয়ার একটা মাত্র ব্যাংক আছে, সেটা হচ্ছে এসবিআই। এবং এসবিআই এর র্যাঙ্ক কত? টপ 100 এর মধ্যে 55। পৃথিবীর যে টপ 100 ব্যাংক তার মধ্যে ইন্ডিয়ার একটাই ব্যাংক আছে, সেটা হচ্ছে কি? এসবিআই। এবং টপ 100 এর মধ্যে কত র্যাঙ্কে আছে? 55, 55তম স্থানে এসবিআই আছে। এরপরে ছিল কি? ন্যাশনালাইজড ব্যাংক। এসবিআই গ্রুপ আমরা জানলাম পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে মধ্যে এবার আর ন্যাশনালাইজড ব্যাংক যে পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো। ইন ইন্ডিয়া, দ্য ব্যাংক which were previously functioning under the private sector were transferred to the public sector by the act of nationalization, and thus the nationalized bank came into existence. তাহলে ভারতবর্ষে আগে যেগুলো প্রাইভেট সেক্টর ব্যাংক ছিল সেগুলোকে পাবলিক সেক্টরের মধ্যে ন্যাশনালাইজেশনের মাধ্যমে, পাবলিক সেক্টরের মধ্যে ন্যাশনালাইজেশন অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট কিনে নেয় বা পাবলিক সেক্টর ব্যাংক হিসেবে গ্রহণ করে। and thus the nationalized bank came into existence, এবং এর মাধ্যমে ন্যাশনালাইজড ব্যাংক ধারণাটা আসে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড এ প্ল্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট মডেল। তাহলে ইন্ডিপেন্ডেন্সের পরে ভারতবর্ষের যে সরকার ছিল তারা ঠিক করে যে প্ল্যানের মাধ্যমে তারা ডেভেলপমেন্টের ওয়ার্ক গুলো চালাবে, যার যার ফলস্বরূপ হচ্ছে 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে তারা গভর্নমেন্টটাকে বা অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, ঠিক করে ইকোনমিক ডেভেলপমেন্ট করবে। ন্যাশনালাইজেশন ওয়াজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ন্যাশনাল পলিসি অফ অ্যাডপ্টিং দ্য সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি। এবং তখন সেই সময় যে গভর্নমেন্ট ছিল তারা ঠিক করে যে ইন্ডিয়ার যে ইকোনমিটা সেটা সোশ্যালিস্টিক প্যাটার্নে তৈরি করবে, সমাজতান্ত্রিক পরিকাঠামোতে তারা হচ্ছে ইন্ডিয়ার ডেভেলপমেন্টটা চালাবে, এটা ঠিক করে। এবং সোশ্যালিস্টিক ক্যাটাগরিতে কি পড়ছে, সোশ্যালিস্টিক টাইপের মধ্যে, প্যাটার্নের মধ্যে কি পড়ছে, যে যত সম্পত্তির মালিকানা সেটা কিন্তু সোশ্যালিস্টিক প্যাটার্নে সেটার মালিক হয় হচ্ছে সরকার বা গভর্নমেন্ট। ঠিক আছে, তার ফলস্বরূপ যে এই বিভিন্ন ব্যাংকগুলোকে, প্রাইভেট ব্যাংকগুলোকে সরকার মালিকানাগুলো কিনে নেয়, এটাকেই বলা হচ্ছে ন্যাশনালাইজেশন। ঠিক আছে, ন্যাশনালাইজেশন অফ প্রাইভেট ব্যাংক, মানে সরকার বেশি মালিকানা কিনে নিচ্ছে। ওকে, দ্য ফার্স্ট মেজর স্টেপ ওয়াজ ন্যাশনালাইজেশন ওয়াজ অফ দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955। প্রথম ন্যাশনালাইজেশন করা হচ্ছে কোনটাকে? 1921 সালের যে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়েছিল সেটাকে 1955 সালে এসবিআই করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম ন্যাশনালাইজেশন ভারতবর্ষ ব্যাংকের। SBI was made to act as the principal agent of RBI and handle banking transaction of the Union and the state governments. আরবিআই এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে শুরু করে, এজেন্ট হিসেবে। আফটার দ্যাট, ইন আ মেজর প্রসেস অফ ন্যাশনালাইজেশন, এর পরবর্তীকালে 7 সাবসিডিয়ারিজ অফ এসবিআই, এসবিআই যে 7টা সাবসিডিয়ারি ছিল এই সময়, ওয়ার ন্যাশনালাইজড 1959-এ। তার কি করা হচ্ছে, যে সাবসিডিয়ারি গুলো ছিল আমরা আগেই জেনেছি, সেগুলোকে সেকেন্ড ন্যাশনালাইজ করা হচ্ছে, এটা দ্বিতীয়বার।
থার্ড টাইম ন্যাশনালাইজেশন হচ্ছে 1969 সালে, এটা পরীক্ষায় আসে। এ মেজর ফেজ অফ ন্যাশনালাইজেশন, কারণ এই সময় 14টা ব্যাংককে একবারে ন্যাশনালাইজ করা হচ্ছে। 14টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যেগুলো ছিল তাদেরকে ন্যাশনালাইজ করা হচ্ছে 1969 সালে। তারপর সেকেন্ড ফেজ আবার 1980 সালে টোটাল 6টা ব্যাংক, 6 more ব্যাংক ওয়ার ন্যাশনালাইজড। ঠিক আছে, 1980 সালে আবার 6টা ব্যাংককে ন্যাশনালাইজ করা হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ন্যাশনালাইজড করার মোটামুটি ইতিহাস, কিভাবে কত সালে ন্যাশনালাইজড করা হচ্ছে। thus bringing the total number of nationalized bank to 20। এইভাবে টোটাল ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা হচ্ছে 20টা। দিস স্টেপ ব্রট 80% অফ দ্য ব্যাংকিং সেগমেন্ট ইন ইন্ডিয়া আন্ডার গভর্নমেন্ট ওনারশিপ। এবং এর মাধ্যমে বলছে ভারতবর্ষের ব্যাংকিং ইন্ডাস্ট্রির 80% মানে তার মালিক হয়ে যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য প্রাইভেট ব্যাংকস অ্যাট দ্যাট টাইম ওয়ার অ্যালোড টু ফাংশন সাইড বাই সাইড। এবার এমন নয় যে প্রাইভেট ব্যাংক তখন থাকবে না, প্রাইভেট ব্যাংকগুলোকেও তাদের বিজনেস চালানোর সেই সময় কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল পাশাপাশি। অ্যান্ড ফরেন ব্যাংকস আর অ্যালাউড টু ওয়ার্ক আন্ডার স্ট্রিক্ট রেগুলেশন। এবং বিদেশি ব্যাংকগুলোকে দেশের মধ্যে কাজ করতে দেওয়া হচ্ছিল, কিন্তু তাদের জন্য স্ট্রিক্ট রেগুলেশন বা নিয়ম, কঠোর নিয়ম কানুন ছিল। এবার যে ন্যাশনালাইজেশন এমড অ্যাট মোবিলাইজিং দ্য সেভিংস অফ দ্য পিপল। ন্যাশনালাইজেশন কেন করা হয়েছিল? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ন্যাশনালাইজেশন অফ ব্যাংক? ন্যাশনালাইজেশন কেন করা হয় তার কারণ এখানেও কিছু বলা হয়েছে। মোবিলাইজিং দ্য সেভিংস অফ দ্য পিপল টু দ্য লার্জেস্ট পসিবল এক্সটেন্ট। তাহলে মানুষের যে সেভিংস সেগুলোকে সবচেয়ে ভালোভাবে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে মানুষ সেভিং করে, সেই সেভিংসটাকে কাজে লাগানো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশাল বড় উদ্দেশ্য ছিল। অ্যান্ড ইউটিলাইজ দেন ফর প্রোডাক্টিভ পারপাসেস। এবং সেই মানুষের যে সেভিংসটাকে আছে সেটাকে ইউটিলাইজ করা হবে যাতে দেশের ডেভেলপমেন্ট করা যায়, প্রোডাক্টিভ ওয়েতে ইউটিলাইজ করা। সেটার জন্য ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হয়। রিডিউসিং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিওনাল ইমব্যালেন্সেস। তাহলে বলছে আগে একটা ব্যাংকের মালিক ছিল বেসরকারি সংস্থা, ধরলাম এই ব্যাংকটার মালিক ছিল প্রাইভেট। তো এখানে মানুষ যে টাকাটা রাখলো, ধরো 1000 টাকা, সেই টাকাটা কে ইউজ করতো? সেই প্রাইভেট কোম্পানি। ব্যাংকটাকে ন্যাশনালাইজ করা হলে গভর্নমেন্ট হয়ে যাচ্ছে এর মালিক। গভর্নমেন্ট যেই মালিক হচ্ছে, মানুষ কিন্তু প্রাইভেট লোকের থেকে গভর্নমেন্টকে বেশি বিশ্বাস করে। তো মানুষ আরো তখন বেশি বেশি করে ব্যাংকে আসবে, গভর্নমেন্ট মালিক হয়েছে, আমার টাকাটা মার যাবে না। প্রাইভেট হলে যখন তখন উঠে যেতে পারে। তো গভর্নমেন্ট মালিক হওয়ার ফলে আরো বেশি বেশি লোক সেই ব্যাংকে টাকা রাখতে লাগলো। এর ফলে আগে 100 টাকা থাকতো, সেখানে এখন 1 কোটি টাকা থাকছে। এবং টাকাটার মালিককে, যেহেতু ব্যাংকের মালিক গভর্নমেন্ট, টাকাটার মালিককে গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করছে? ওই টাকাটার থেকে, 1 কোটি টাকার থেকে 50 লক্ষ টাকা বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে কাজে লাগাতে পারছে। ঠিক আছে, ডেভেলপমেন্টাল কাজে কাজে লাগাতে পারছে দেশের। এর ফলে কি হচ্ছে? দেশের গ্রোথ হচ্ছে। তাহলে এটা হচ্ছে ন্যাশনালাইজেশন একটা অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে, মানুষের যে টাকাটা আসছে সেটাকে প্রোডাক্টিভ ওয়েতে খরচা করা। এবং গভর্নমেন্টেরও টাকা আসছে হাতে, সেটা গভর্নমেন্ট খরচা করতে পারছে। রিডিউস ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিওনাল ইমব্যালেন্সেস টু কার্ভ দ্য আরবান রুরাল ডিভাইড, কন্ট্রোলিং প্রাইভেট মোনোপলিস ওভার ফিনান্সিয়াল সেক্টরস। তাহলে যখন প্রাইভেট মালিক ছিল এই যে ব্যাংকটার, প্রাইভেট লোকেরা চেষ্টা করতো কি বড় লোকদেরকে লোন দেওয়ার, শহরের লোকদেরকে লোন দেওয়ার। কারণ কি, এখানে লোন ডিফল্ট হওয়ার চান্স কম থাকে। ঠিক আছে, যে বড় লোক তাকে লোন দেবে, জানে সে ব্যবসা করে, লোনটা শোধ করবে। গরিব মানুষকে লোন দিত না, গ্রামে গঞ্জে ব্রাঞ্চ খুলতো না। এর ফলে কি হতো? শহরের লোকেরাই শুধুমাত্র যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ঠিক আছে, সেগুলো ব্যবহার করার সুযোগ পেত শুধুমাত্র শহরের লোকেরা এবং বড় লোকেরা। এর ফলে দেশের মধ্যে, গ্রাম এবং শহরের মধ্যে এবং ধনী এবং দরিদ্রের মধ্যে ডিফারেন্স বাড়তে থাকছিল। তো সরকার মালিক হওয়াতে কি হলো? ব্যাংকগুলোকে সরকার গ্রামগঞ্জে ব্রাঞ্চ খুললো, গরিব মানুষদেরকে লোন দিল, লোন ফ্যাসিলিটিস দিল। এর ফলে কি হলো? ইন্টার স্টেট এবং ইন্ট্রা রিজিওনাল যে ইমব্যালেন্স ছিল সেটা আস্তে আস্তে কমে গেল। এবং প্রাইভেট সেক্টরগুলোর, প্রাইভেট লোকেদের যে মনোপলি ছিল, মানে একচেটিয়া ব্যবসার অধিকার ছিল, সেগুলো আস্তে আস্তে কার্ভ হলো, কমলো। 3 নম্বর বলছে এনশিওরিং সোশিও ইকোনমিক ওয়েলফেয়ার এনশাইন্ড ইন প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনে যেমন ভাবে বলা রয়েছে যে সোশিও ইকোনমিক
তারা সমান অধিকার থাকবে, ঠিক আছে, সেই সোসিও ইকোনমিক, সামাজিক ও অর্থনৈতিক সমান অধিকারটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হলো। এক্সপ্যানশন অফ ব্যাংকিং টু রুরাল পকেটস টু এনশিওর ফিনান্সিয়াল ইনক্লুশন, এবং যেহেতু গ্রামগঞ্জে ব্রাঞ্চ খুললো সরকারি ব্যাংকগুলো, সেখানে অনেক গ্রামের মানুষ অ্যাকাউন্ট করতে শুরু করলো। এর ফলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ইনক্লুডেড হয়ে গেল, ফিনান্সিয়াল ইনক্লুশন ঘটলো। গরিব গ্রামের মানুষরাও ভারতবর্ষের অর্থনীতিতে অংশগ্রহণ করতে মানে সুযোগ পেল। টু শিফট ফ্রম ক্লাস ব্যাংকিং টু মাস ব্যাংকিং, তখনকার দিনে কি ছিল, ক্লাস ব্যাংকিং হতো। এই যে ন্যাশনালাইজেশন অফ, মানে আমাদের যে এভিয়েশন সিস্টেম, যে এটা আছে এয়ারপোর্ট বা প্লেন, আগে এগুলো শুধুমাত্র প্রাইভেট সেক্টর ছিল, সেই জন্য আমরা দেখতাম একদম বহুদিন আগে যারা প্লেন চড়তো তারা রিক্সায় চড়তো না, ঠিক আছে। এখন কি ন্যাশনালাইজড হওয়ার ফলে যারা প্লেন চড়ে তারা আবার বাড়ি এসে রিক্সায় করে বাড়ি ফেরে। তাহলে কি এই যে ইমব্যালেন্সটা, আগে যারা প্লেন চড়তো মানে বিরাট ব্যাপার, তারা কোনোদিন রিক্সা চড়েনি। এখন কি হয়েছে, ন্যাশনালাইজড হওয়ার ফলে এভিয়েশন সিস্টেমটা, যারা প্লেন চড়ে তারা রিক্সাও চড়ে, যারা রিক্সা চড়ে তারা প্লেনও চড়ে, ডিফারেন্সটা কমেছে, তাই তো? ঠিক সেরকমই ব্যাংকিং ক্ষেত্রে এই যে ন্যাশনালাইজ করার ফলে কি হচ্ছে, আগে ক্লাস ব্যাংকিং ছিল, মানে হাই ক্লাস মানুষরা ব্যাংকে তাদের অ্যাকাউন্ট থাকতো। কিন্তু ন্যাশনালাইজেশনের পরে কি হয়েছে, মাস ব্যাংকিং হয়ে গেছে, মানে সাধারণ মানুষ, মাস মানে সাধারণ মানুষ, সাধারণ মানুষও ব্যাংকের সুযোগের আয়তায় এসে, সোশ্যাল ব্যাংকিং যেটাকে বলা হয়। ডেভেলপিং ব্যাংকিং হ্যাবিটস, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং টু উইকার সেকশন, ইনক্লুসিভ গ্রোথ। এছাড়া মানুষের মধ্যে ব্যাংকিং হ্যাবিট ডেভেলপ করেছে, ব্যাংকে যাওয়া আসা, এসব ব্যাংকিং হ্যাবিটটা তাদের তৈরি হয়েছে। আগে সব ঘড়ায় করে মাটির তলায় ঢুকে রাখতো টাকা, বাড়িতে ডাকাত করতো। ব্যাংকিং হ্যাবিটটা মানুষের তৈরি হয়েছে গ্রামে গঞ্জে ব্রাঞ্চ খোলার ফলে। এছাড়া কি হয়েছে, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলে পিএসএল বলে একটা জিনিস হয়। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর মাধ্যমে যারা যারা কোনোদিন সুযোগ সুবিধা পায় না টাকা পয়সাগত, তাদেরকে প্রায়োরিটি দিয়ে লোনের সুযোগ দেওয়া হয়েছে। এটা গভর্নমেন্ট সেক্টর ব্যাংকগুলোকে আন্ডারটেক করেছে বলেই সেই জন্য হয়েছে। এটা হচ্ছে ন্যাশনালাইজেশন করার মূল উদ্দেশ্য, ঠিক আছে। সার্বিক উন্নয়ন, আমরা কি পড়েছিলাম যখন ফার্স্ট ইকোনমিক ক্লাস করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, মনে আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মনে আছে কারো? ইকোনমির ফার্স্ট যেদিন ক্লাস করেছিলাম আমরা বলেছিলাম ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, কারো মনে আছে কি? এনিওয়ান? বাঁকুড়া থেকে আপনি প্রথম দিন থেকে ক্লাস করছেন, আপনার মনে নেই? বাঁকুড়া, হ্যাঁ বলুন, ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি? ইকোনমিক গ্রোথ কাকে বলে, ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলে? স্যার, ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে লম্বায় বেড়ে যাবে কিন্তু কোনো এফিসিয়েন্সি থাকবে না, আর ডেভেলপমেন্ট মানে ওর কর্মক্ষমতা থাকবে। গুড। সে আমি হাতের উদাহরণ দিয়েছিলাম, আমার হাতটা ছোট কিন্তু আমি ভালো কাজ করতে পারি সেই হাতটা দিয়ে। আমার দেখা যায় এত বড় হাত পুরো ঘরের দেওয়ালের মধ্যেই ঢুকছে না, আমি কাজই করতে পারছি না। ঘরের দরজার মধ্যেই ঢুকছে না হাত। তাহলে হাতটার গ্রোথ হয়েছে, বাট ডেভেলপমেন্ট হয়নি। গ্রোথ মানে কি, শুধুমাত্র বড় হওয়া। আর ডেভেলপমেন্ট মানে কি, বড় হওয়ার সাথে সাথে তার কার্যক্ষমতা, কর্মক্ষমতাটাও সেখানে বিবেচিত হয়। তাহলে দেশের ইকোনমিক গ্রোথ বলতে কি, শুধুমাত্র যে নাম্বার গুলো বাড়ছে, জিডিপি বাড়ছে, হ্যাঁ, এই নাম্বার গুলো বাড়ছে, দেশের ক্রয় ক্ষমতা বাড়ছে, কিন্তু আলটিমেটলি গরিব মানুষ, দেশের মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। আর ডেভেলপমেন্ট তখনই বলবো ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে যখন এই গ্রোথের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে, মানুষ সব রকম ফ্যাসিলিটিস পাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এবং ব্যাংকের ন্যাশনালাইজেশনের মাধ্যমে কি করা হলো, ইকোনমির আলটিমেট ডেভেলপমেন্টের দিকে ইকোনমিটা আস্তে আস্তে এগোলো, ঠিক আছে। ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে ওনার জন্য এই ন্যাশনালাইজেশন অফ দ্য ব্যাংকস করা হয়েছিল, ঠিক আছে, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। বোঝা গেছে? এইগুলো হচ্ছে ন্যাশনালাইজেশনের পিছনে কজ বা রিজন বিহাইন্ড দ্য ন্যাশনালাইজেশন অফ দ্য ব্যাংকস। এবার আমরা দেখবো এই যে ন্যাশনালাইজেশন করা হলো, এর কিছু ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে, গুড সাইড এবং ব্যাড সাইড বা ডাউন সাইড। ন্যাশনালাইজেশনের গুড সাইড এবং ডাউন সাইড গুলো আমরা দেখবো। প্রথমত বলছে ব্যাংক ডিপোজিটস ইনক্রিজড সিগনিফিকেন্টলি। তাহলে আগে যখন
প্রাইভেট ব্যাংক ছিল, মানুষ ভরসা পেত না কোন সময় সারদার মতো উঠে যাবে, তাই তো, এই ভয়টা থাকতো। কিন্তু পরবর্তীকালে যখন গভর্নমেন্ট মানে মালিক হলো, তখন গভর্নমেন্টের উপর মানুষের ভরসা থাকে, সেই জন্য মানুষ আরো বেশি বেশি করে দৌড়লো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। ঠিক আছে, তো সেই জন্য কি হলো, ব্যাংকে ডিপোজিটের সংখ্যা ইনক্রিজ। ওকে, 2 নম্বর, লোনস টু দ্য প্রায়োরিটি সেক্টর ইনক্রিজ ড্রাস্টিক্যালি। তাহলে আগে শুধুমাত্র বড় লোকদেরকেই লোন দেওয়া হতো, ন্যাশনালাইজেশনের ফলে গরিব মানুষদেরকে প্রায়োরিটি দিয়ে লোন প্রোভাইড করা হলো। ঠিক আছে, এর ফলে অনেক সাধারণ মানুষ, গরিব মানুষ, তারাও লোন লোন পেতে শুরু করলো। 3 নম্বর বলছে, ন্যাশনালাইজেশন এনশিওর্ড ডিপ পেনিট্রেশন অফ দ্য ব্যাংকিং সেক্টর ইন রুরাল অ্যান্ড রিমোট পকেটস। তাহলে এর আগে শুধুমাত্র প্রাইভেট ব্যাংকগুলো শহরে অঞ্চলে তাদের বিজনেস করতো, গ্রামগঞ্জের দিকে তাকাতো না, গ্রামগঞ্জে তাদের কোনো ব্রাঞ্চ ছিল না, গ্রামগঞ্জের মানুষদেরকে তারা কোনো সুযোগ সুবিধা দিত না। কিন্তু ন্যাশনালাইজেশনের ফলে রুরাল এবং রিমোট এরিয়াতেও ব্যাংকিং সেক্টর রিচ করলো। এর ফলে কি হলো, গ্রামগঞ্জের মানুষও ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে ইনক্লুড হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ফিনান্সিয়াল ইনক্লুশন। এর ফলে কি হলো, ফিনান্সিয়াল ইনক্লুশন হলো, দেশের বহু মানুষ দেশের ফিনান্স সিস্টেমের সুযোগ সুবিধাগুলো পেতে থাকলো। ওমেন এমপ্লয়মেন্ট হলো, এনশিওর্ড বাই এক্সটেন্ডিং ক্রেডিটস টু এসএইচজি অ্যান্ড হুইচ আর লেড বাই ওমেন। এবং সেলফ হেল্প গ্রুপ যারা ওমেনরা কাজ করে, তারাও আস্তে আস্তে তাদের টাকা দেওয়া শুরু হতো ব্যাংকের মাধ্যমে। তাহলে এর ফলে কি হলো, হাতে হাতে টাকা নিতে তাদের ব্যাংকের মধ্যে ইনক্লুড করা হলো। ঠিক আছে, এসএইচজির মাধ্যমে মহিলাদেরকেও ব্যাংকের মধ্যে ইনক্লুড করে নেওয়া হলো। ওকে, তাহলে এগুলো হচ্ছে ন্যাশনালাইজেশন অফ ব্যাংকের গুড সাইড। এবার প্রত্যেকটা জিনিসের আমরা কিছু ডাউন সাইডও থাকে, ঠিক আছে, সেই ডাউন সাইড গুলো দেখবো। এফিসিয়েন্সি অ্যান্ড প্রফিটেবিলিটি অফ ব্যাংকস ডিক্লাইন ড্রাস্টিক্যালি। আমরা ফার্স্ট যখন ইকোনমিক ক্লাস করি, আমরা বিভিন্ন ধরনের ইকোনমি পড়েছিলাম, মনে আছে তো, ইকোনমি কত রকমের হয়, তার মধ্যে কি ছিল মনে আছে কারণ? মিক্সড ইকোনমি, হ্যাঁ বলুন, মালদা। ক্যাপিটাল ইকোনমিক্স ক্যাপিটালিস্টিক আর আর মিক্সড ইকোনমিক্স, সোশ্যালিস্টিক আর মিক্সড, হ্যাঁ। তাই তো, তিনটে ছিল। তো ক্যাপিটালিস্টিক আমরা পড়েছিলাম, ক্যাপিটালিস্টিক ইকোনমির ক্ষেত্রে কি হয়, সম্পদের, কোন দেশীয় সম্পদের সবচেয়ে অপটিমাম ইউজ হয়, যতটা ইউজ করা সম্ভব ততটা ইউজ হয়। কেউ যদি প্রাইভেট সেক্টরে চাকরি করে, সে জানে তাকে কিভাবে ইউজ করা হয় প্রাইভেট সেক্টরে, যতটা নিগড়ে নেওয়া যায়। কিন্তু আমরা যারা গভর্নমেন্টে কেউ যদি চাকরি করে, সে দেখে যে সেখানে একটু রিল্যাক্স আছে, যদি এখনো প্রচুর ইউজ, মানে এখন প্রচুর হাঁটতে হচ্ছে গভর্নমেন্ট সেক্টরেও। ঠিক আছে, তো যাই হোক, আলটিমেটলি প্রাইভেট সেক্টরে সবচেয়ে সম্পদের সবচেয়ে সর্বোচ্চ ব্যবহার বা অপটিমাম ইউজটা হয়। ঠিক আছে, পাবলিক সেক্টরে কিন্তু সম্পদের সর্বোচ্চ ব্যবহার বা অপটিমাম ইউজ হয় না। ঠিক আছে, তো ঠিক আছে, আগে যে প্রাইভেট ব্যাংকগুলো ছিল, তাদের বিজনেসটা কি ছিল, তারা বিজনেসটা শুধু বিজনেস পারপাসই ছিল, শুধু মানে পয়সা করি কথা ভেবেই বিজনেস করতো। কিন্তু পাবলিক সেক্টর হওয়ার ফলে কি হলো, সেখানে মানবিক দিকগুলো দেখা হলো, এর ফলে বিজনেসের কিন্তু ক্ষতি হলো। আমরা যদি এখন দেখি, প্রাইভেট সেক্টর ব্যাংকের কিন্তু এনপিএ অনেক কম, এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। যে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এদের কিন্তু এনপিএ অনেক কম, এদের কিন্তু টাকা মার যায় না সহজে, এরা টাকা আদায় করে এবং টাকা তাদেরকেই যায় যারা টাকা শোধ করতে পারে। কিন্তু আমরা যদি এসবিআই, ব্যাংক অফ বরোদা, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি, যেগুলো ন্যাশনালাইজড ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক, তাদের কিন্তু এনপিএ প্রচুর, মানে তারা টাকা দিয়েছে ওইভাবে, কিন্তু টাকা ফেরত নিতে পারছে না, এনপিএ হয়ে গেছে, নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেছে। তো কি বলছে, ন্যাশনালাইজ কুফল, প্রাইভেট ব্যাংক থাকলে কি হয়, তারা জোর জুলুম করে যা হোক করে বা টাকা তাদেরকেই দেয় যারা টাকা ক্ষমতা আছে ফেরত দেওয়ার। এর ফলে কি হয়েছে, তাদের এনপিএ কম, তাদের ব্যবসা ভালো। কিন্তু পাবলিক সেক্টর হওয়ার ফলে ব্যাংকের আলটিমেট ক্ষতি হয়েছে, এখানে একটা ক্ষতি হয়। ঠিক আছে, এফিসিয়েন্সি কমে যায়, প্রফিটেবিলিটি কমে যায়, প্রফিট কমে যায় ব্যাংকের, তার এফিসিয়েন্সি, কর্মদক্ষতাও কমে যায়। ইস্যু অফ এনপিএ বিকামিং মেজর রোড ব্লক ইন প্রফিটেবিলিটি অফ ব্যাংকিং সেক্টর, এবং ওটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। এবং কেন প্রফিটেবিলিটি কমে যাচ্ছে, এনপিএ বেড়ে যাচ্ছে, নন পারফর্মিং অ্যাসেট এত যে তারা প্রফিট করতে পারছে না, টাকা লোন দিচ্ছে বাট সেটা লোনটা শোধ পাচ্ছে না, লোনটা ফেরত নিতে পারছে না, টাকাটা, ক্যাপিটালটা,
সেটাকে বলা হচ্ছে এনপিএ। এনপিএ এর জন্য ব্যাংকের প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। ন্যাশনালাইজেশন ড্রাইভ হ্যাজ লেড টু লেসার কম্পিটিশন বিটুইন দ্য পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংক। সেক্টর ব্যাংকগুলোর মধ্যে এবং প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর মধ্যে আগে প্রাইভেট প্রাইভেট সবসময় কি হয়, প্রচুর কম্পিটিশন থাকে। ও 10 টাকায় বিক্রি করছে, আমি 8 টাকায় বিক্রি করবো, তাহলে আমার বিক্রি বেশি হবে। প্রাইভেট ক্ষেত্রে এই কম্পিটিশনটা থাকে। কিন্তু ন্যাশনালাইজ করার ফলে পুরোটাই একজন সরকার পরিচালনা করছে। সেই জন্য কি হলো, যে কম্পিটিশনটা কমে গেল ব্যাংকের মাধ্যমে, যে আমারও যা নিয়ম ওরও তো তাই নিয়ম, সরকার যা বলছে তাই করবো, এরকম একটা ব্যাপার, যে কম্পিটিশনটা কমে গেল। ল্যাক অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনিশিয়েটিভ, রেড টেপিজম, ডিলেস আর কমন ফিচার্স অফ ন্যাশনালাইজড ব্যাংকস। তাহলে আমরা যদি কোনো সরকারি ব্যাংক এসবিআই তে যাই, আমরা দেখতে পাই কি হবে, সেখানে 2টোর সময় টিফিন, তো 50 জন লাইনে আছে, চলে গেল সঙ্গে সঙ্গে যে ক্যাশিয়ার, ঠিক আছে, আবার 2:30-3টের সময় আসলো। তাহলে কি এই যে ব্যাপারটা, ল্যাক অফ রেসপন্সিবিলিটি। প্রাইভেট সেক্টরে যতক্ষণ কাস্টমার আছে ততক্ষণ ম্যানেজার বলবে এদেরকে ছেড়ে তো আর খেতে যাবেন, ওকে, আগে কাজ করুন তারপর খাওয়া। কিন্তু পাবলিক সেক্টরে কি হচ্ছে, যে টিফিন টাইম, ও 50 জন থাকবে, আমি যাই খেয়ে আসি। তাহলে রেসপন্সিবিলিটির অভাব। এছাড়া রেড টেপিজম, ঠিক আছে, ম্যানেজারকে যে যে বাড়িতে নিয়ে গিয়ে খাসির মাংস খাওয়াচ্ছে, পরের দিন তার লোন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে রেড টেপিজম, এই ব্যাপারটা, বিভিন্ন জিনিস আটকে রাখা, ঠিক আছে, রেড টেপিজমের মাধ্যমে কি করা হচ্ছে, যে ব্যাংকিং ফ্যাসিলিটি সবাইকে দেওয়া হচ্ছে না, গরিব মানুষরা কিন্তু বঞ্চিত হচ্ছে। এগুলো ল্যাক অফ রেসপন্সিবিলিটির জন্য হচ্ছে। এছাড়া ডিলে, বিভিন্ন রকম ক্ষেত্রে ডিলে করা, আজকে হবে না, যান কালকে আসুন, এই যে ডিলে ব্যাপারটা, এগুলো কিন্তু লিঙ্ক নেই। এগুলো হচ্ছে কিন্তু ন্যাশনালাইজেশনের কুফল। প্রাইভেট সেক্টর হলে কিন্তু এগুলো করতে পারতো না। নেক্সট বলছে রুথলেস এক্সপ্যানশন অফ দিস ব্যাংকস আর নাও ফেসিং দ্য প্রবলেম অফ হেভি ওভারডিউ লোনস অ্যান্ড ইকোনমিক্যালি আনভায়াবল ব্রাঞ্চেস। আবার কি বলছে, ন্যাশনালাইজ করার ফলে গ্রামগঞ্জে যেখানে খুশি ব্রাঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, যে ব্যাংকগুলোর একটা বার্ডেন বেড়ে গেছে। একগুলো ব্রাঞ্চের তো একটা মেনটেন্যান্স খরচা আছে, সেই মেনটেন্যান্স খরচাটা কি হয়েছে, একটা মানে সেগুলো একটা বার্ডেন হয়ে গেছে তাদের কাছে। কি হচ্ছে, ইকোনমিক্যালি আনভায়াবল হয়ে গেছে ব্রাঞ্চগুলো। ইকোনমিক্যালি তারা লাভ দিতে পারে না, এদিকে ব্রাঞ্চগুলো মেনটেন করছে গ্রামে গঞ্জে। এবং গ্রামে গঞ্জে ব্যাংকিং সেক্টর খোলার ফলে তারা গ্রামগঞ্জে এত লোন দিয়েছে, সেই লোনগুলো তুলতে পারছে না। এর ফলে ওভারডিউ লোন হয়ে গেছে, লোনগুলো এনপিএ হয়ে যাচ্ছে। তো এটাও একটা কুফল। সুফল যেমন আছে, প্রত্যেক জিনিসের কুফলও আছে, ওকে। আমাদেরকে যে কোনো এই যে যখন আমরা এই চাকরির পরীক্ষার জন্য পড়ছি, এটা আউটসাইড একটা টপিক, সেটা নিয়ে বলছি। আমাদের বিভিন্ন প্রেসি বা মানে পরীক্ষায় লিখতে দেয় বিভিন্ন বাংলা ইংলিশে, আমাদের বিভিন্ন এসে প্রেসি বিভিন্ন বিষয় লিখতে দেয়। তা এমন এমন বিষয় লিখতে দেয় যেগুলো না একটু বিতর্কিত, বা যেগুলোর ভালো মন্দ দুটো দিকই আছে। তো আমরা কাগজে একরকম পড়ি, একটা কাগজে একরকম কোনো কোনো একটা পক্ষে কথা বলছে, আর একটা কাগজে কোনো একটা বিপক্ষে কথা বলছে। তো আমাদেরকে সবসময় পরীক্ষায় এটা মাথায় রাখতে হবে, কোনো এসে টাইপ কিছু লিখতে দিলে বা এডিটোরি বা রিপোর্ট, আমরা সবসময় বিতর্কিত বিষয়ের মাঝখানে থাকবো, এটা মাথায় রাখতে হবে। আমরা কোনো পক্ষে যাব না, তার ভালো দিক তার খারাপ দিক ভেবে আমরা লিখবো, মাঝখানে এমন একটা ভাবে শেষ করতে হবে যে সময় বলবে কি হয়, ভালো না খারাপ। আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি। আমার ওই পিএসসি মিসলেনিয়াসের একটা ইন্টারভিউ ছিল 2018-র মিসলেনিয়াসে। তো ইন্টারভিউতে আমার সেই সময় যখন ইন্টারভিউ দিই, তখন ওই কৃষি বিল নিয়ে বিরাট আন্দোলন হচ্ছিল, কৃষি বিল নিয়ে, ফার্ম বিল। তো আমাকে ফার্স্টেই কোশ্চেন যেটা করা হয়, কৃষি বিল নিয়ে কি জানেন বলুন, একদম নিজের মতামত তুলে ধরুন। সেখানে আপনি কোন পক্ষে সেটা বলুন, কৃষি বিল নিয়ে বেশি কিছু বলতে হবে না, আপনি সরকারের পক্ষে না কৃষকদের পক্ষে সেটা বলুন, ঠিক আছে। তো আমি কিন্তু একটা ভালো খারাপ দুটোই বলে মাঝখানে এইভাবে শেষ করেছিলাম, যে বিলটা তো এখনো ইমপ্লিমেন্ট হয়নি, ইমপ্লিমেন্ট হলে যদি খারাপ হয়, গভর্নমেন্টের হাতে অস্ত্র আছে, অ্যামেন্ডমেন্ট করে আবার পুরনো অবস্থা ফেরত আনা। আর কৃষকদেরও উচিত গভর্নমেন্টকে সময় দেওয়া, গভর্নমেন্টের উচিত কৃষকদের যে তাদের ভালোর জন্য আমরা এটা করছি, গভর্নমেন্টও ফেল তাদেরকে বোঝাতে, কৃষকরাও বুঝতে যাচ্ছে না গভর্নমেন্টকে বুঝতে, ফেল। এইভাবে শেষ করেছিলাম। তাই সময় বলবে যে কি হবে, ইমপ্লিমেন্ট হলে তারপর হয়ে যাবে। তো সবকিছুতে কিন্তু এই মাঝখানে থাকতে হবে, এই বুদ্ধদেবের মধ্যম পন্থা, ঠিক আছে। তো এটা আমরা ভালো দিক আর খারাপ দিক পেলাম, ওকে, ন্যাশনালাইজেশনের।